আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করল ইরান। ইরানে হামলা করা ভুল হবে তুরস্ক। ট্রাম্পের যুদ্ধ খেলায় ডলারের দাম ৪ বছরে সর্বনিম্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল প্রচেষ্টা কার্যত একটি অচলাবস্থার সম্মুখীন হয়েছে। ইরানের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো ধরনের সরাসরি আলোচনায় বসার সম্ভাবনাকে আবারও দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন জ্যেষ্ঠ উপদেষ্টা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি এক বিবৃতিতে বলেন, যারা আমাদের ওপর সর্বোচ্চ চাপ এবং অর্থনৈতিক সন্ত্রাসবাদ প্রয়োগ করে তাদের সাথে আলোচনার টেবিলে বসার কোনো প্রশ্নই আসে না। আলোচনা শুধুমাত্র তখনই সম্ভব যখন সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং আমাদের জাতির প্রতি সম্মান প্রদর্শন করা হবে। এই কঠোর অবস্থান এমন এক সময়ে এলো যখন ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের পক্ষ থেকে উভয় দেশকে নিঃশর্ত আলোচনায় বসার জন্য ক্রমাগত আহ্বান জানানো হচ্ছে, যাতে এই অঞ্চলের উত্তেজনা কমানো যায় এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানো সম্ভব হয়। দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল যেমন প্রথম আলো এবং যুগান্তর তাদের আন্তর্জাতিক পাতায় এই খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। ইরানের এই আলোচনা প্রত্যাখ্যানের পেছনে বেশ কয়েকটি গভীর এবং ঐতিহাসিক কারণ রয়েছে। প্রথমত, ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ইরানের সাথে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি বা জেসিপিওএ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন এবং ইরানের ওপর পুনরায় কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। ইরানের নেতৃত্ব মনে করে মার্কিন যুক্তরাষ্ট্রই প্রথম এই চুক্তি ভঙ্গ করেছে এবং তাদের উপর বিশ্বাস রাখা যায় না। তাই শুধুমাত্র আলোচনার প্রতিশ্রুতিতে তারা আর কোনো নতুন চুক্তিতে যাবে না। দ্বিতীয়ত, ইরান মনে করে যে বর্তমান বাইডেন প্রশাসনও ট্রাম্পের সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেশার নীতি ভিন্ন আঙ্গিকে অব্যাহত রেখেছে। যদিও বাইডেন প্রশাসন চুক্তিতে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু তারা এখনও পর্যন্ত ট্রাম্পের সময়ের অধিকাংশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। ইরানের দাবি, আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তারপরই আলোচনার প্রশ্ন আসবে। তৃতীয়ত, ইরানের অভ্যন্তরীণ রাজনীতিও একটি বড় কারণ। দেশটির কট্টরপন্থী মহল, যারা বর্তমানে ক্ষমতায় রয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো ধরনের সমঝোতাকে একটি আত্মসমর্পণ হিসেবেই দেখে। তারা মনে করে অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার করে টিকে থাকতে সক্ষম হয়েছে। তাই এই মুহূর্তে কোনো দুর্বল অবস্থান থেকে তারা আলোচনায় বসতে রাজি নয়। এই অচলাবস্থার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত ভঙ্গুর এবং বিপজ্জনক হয়ে উঠেছে। একদিকে যখন কূটনৈতিক আলোচনার দরজা কার্যত বন্ধ, তখন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে যে কোনো পক্ষের একটি ছোট ভুল বোঝাবুঝি বা মিসক্যালকুলেশন একটি অনাকাঙ্ক্ষিত এবং ভয়াবহ সংঘাতের সূচনা করতে পারে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং চীন ও রাশিয়ার মতো দেশগুলো এই অচলাবস্থা ভাঙার জন্য কোনো নতুন এবং কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে পারে কিনা। এর উপরই নির্ভর করছে এই অঞ্চলের ভবিষ্যৎ শান্তি ও স্থিতিশীলতার রূপরেখা। এই ধরনের একটি কূটনৈতিক অচলাবস্থা ভাঙার জন্য আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনারা মনে করেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা এবং একটি সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই এই অঞ্চলের অন্যতম প্রধান শক্তি এবং ন্যাটোর সদস্য দেশ তুরস্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক বার্তা দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এক সাম্প্রতিক ভাষণে স্পষ্ট করে বলেছেন যে ইরানের উপর কোনো ধরনের সামরিক হামলা চালানো একটি মারাত্মক ভুল হবে এবং এর পরিণতি পুরো অঞ্চলের জন্যেই হবে ভয়াবহ। এরদোয়ানের এই বক্তব্যটি বিশ্বজুড়ে, বিশেষ করে পশ্চিমা দেশগুলিতে ব্যাপক গুরুত্বের সাথে দেখা হচ্ছে, কারণ তুরস্ক এই অঞ্চলের ভূ রাজনীতিতে একটি অনন্য এবং প্রভাবশালী অবস্থানে রয়েছে। এরদোয়ান তার যুক্তিতে বলেন, মধ্যপ্রাচ্য আর কোনো নতুন যুদ্ধ সহ্য করতে পারবে না। এই অঞ্চলে ইতিমধ্যেই সিরিয়া, ইয়েমেন এবং ফিলিস্তিনের মতো একাধিক সংকট বিদ্যমান। এর ওপর ইরানের মতো একটি বড় এবং শক্তিশালী দেশের ওপর হামলা হলে তা এমন একটি আগুন জ্বালিয়ে দেবে যা নিয়ন্ত্রণ করা কারও পক্ষেই সম্ভব হবে না।
তিনি সকল পক্ষকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের এবং আলোচনার মাধ্যমে কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য আহ্বান জানান। তুরস্কের এই অবস্থানের পেছনে বেশ কয়েকটি কৌশলগত কারণ রয়েছে। প্রথমত, তুরস্ক এবং ইরানের মধ্যে দীর্ঘ একটি সীমান্ত রয়েছে এবং দেশ দুটি ঐতিহাসিক এবং অর্থনৈতিকভাবে একে অপরের সাথে গভীরভাবে জড়িত। ইরানের সাথে কোনো যুদ্ধ শুরু হলে তার সরাসরি প্রভাব তুরস্কের ওপর পড়বে। লক্ষ লক্ষ শরণার্থী তুরস্কে আশ্রয় নিতে পারে এবং দুই দেশের মধ্যেকার বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে, যা তুরস্কের ভঙ্গুর অর্থনীতির জন্য একটি বড় ধরনের আঘাত হবে। দ্বিতীয়ত, তুরস্ক এই অঞ্চলে একটি ভারসাম্য রক্ষাকারী বা ব্যালেন্সিং পাওয়ার হিসেবে নিজের ভূমিকা বজায় রাখতে চায়। তারা একদিকে যেমন ন্যাটোর সদস্য হিসেবে পশ্চিমা বিশ্বের সাথে জোটবদ্ধ, তেমনি অন্যদিকে তারা রাশিয়া এবং ইরানের সাথেও একটি কার্যকরী সম্পর্ক বজায় রেখে চলে। ইরানের ওপর হামলা হলে তুরস্ককে একটি পক্ষ বেছে নেওয়ার জন্য কঠিন চাপের মুখে পড়তে হবে, যা তারা এড়াতে চায়। তৃতীয়ত, এরদোয়ান হয়তো এই সংকটে একজন মধ্যস্থতাকারী বা মিডিয়েটর হিসেবে আবির্ভূত হওয়ার একটি সুযোগও দেখছেন। যদি তিনি তার কূটনৈতিক দক্ষতা ব্যবহার করে একটি যুদ্ধ এড়াতে পারেন, তাহলে তা আন্তর্জাতিক অঙ্গনে তার এবং তুরস্কের ভাবমূর্তিকে অনেক বাড়িয়ে দেবে। তুরস্কের এই সতর্কবাণী প্রমাণ করে যে ইরানের বিরুদ্ধে একটি সামরিক পদক্ষেপের বিষয়ে এই অঞ্চলের দেশগুলির মধ্যেও একটি ঐক্যমত্য নেই। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ইউরোপীয় মিত্র দেশও, যেমন জার্মানি এবং ফ্রান্স, একটি সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপরই বেশি জোর দিচ্ছে। এখন দেখার বিষয়, ওয়াশিংটন এবং তেল আবিব কি তাদের আঞ্চলিক মিত্র তুরস্কের এই সতর্কবার্তাকে গুরুত্বের সাথে নেবে, নাকি তারা তাদের নিজস্ব সামরিক পরিকল্পনা নিয়েই এগিয়ে যাবে। এর ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতার রূপরেখা। এই ধরনের একটি জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে তুরস্কের মতো একটি দেশের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আন্তর্জাতিক অর্থনীতি এবং বিশ্ব বাণিজ্যের উপর ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব যে কতটা গভীর এবং দ্রুত হতে পারে, তার একটি সাম্প্রতিক এবং উদ্বেগজনক উদাহরণ হল মার্কিন ডলারের মানের পতন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু যুদ্ধংদেহী বক্তব্য এবং মধ্যপ্রাচ্যে একটি নতুন সংঘাতের আশঙ্কাকে কেন্দ্র করে বিশ্ব মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক সংবাদ সংস্থা যেমন ব্লুমবার্গ এবং রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। এই ঘটনাটি বিশ্ব অর্থনীতিতে এক নতুন ধরনের অনিশ্চয়তা এবং অস্থিরতা তৈরি করেছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ডলারের দরপতনের পেছনে মূলত কয়েকটি কারণ কাজ করছে। প্রথম এবং সবচেয়ে প্রধান কারণটি হল ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ খেলা বা তার আগ্রাসী এবং অনিশ্চিত বিদেশ নীতি। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বারবার ইরান এবং চীনের বিরুদ্ধে কঠোর সামরিক এবং অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছেন। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন যে ট্রাম্প যদি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে তিনি হয়তো মধ্যপ্রাচ্যে একটি নতুন যুদ্ধ শুরু করতে পারেন অথবা চীনের সাথে একটি পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধ শুরু করতে পারেন। এই ধরনের কোনো বড় ধরনের সংঘাত বা বাণিজ্য যুদ্ধ শুরু হলে তা বিশ্ব অর্থনীতিকে একটি গভীর মন্দার দিকে ঠেলে দেবে। এই অনিশ্চয়তা এবং ঝুঁকির কারণেই বিনিয়োগকারীরা এখন মার্কিন ডলারের মতো ঐতিহ্যবাহী নিরাপদ আশ্রয় বা সেফ হেভেন মুদ্রা থেকে তাদের বিনিয়োগ সরিয়ে নিয়ে সুইস ফ্র্যাঙ্ক, জাপানিজ ইয়েন এবং সোনার মতো অন্যান্য নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। এই হঠাৎ চাহিদা পরিবর্তনের ফলেই ডলারের মানের ওপর একটি নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। দ্বিতীয় কারণটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান জাতীয় ঋণ এবং বাজেট ঘাটতি। ট্রাম্পের প্রথম মেয়াদে এবং পরবর্তী সময়ে মার্কিন সরকারের ঋণের পরিমাণ এক ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে। অনেক অর্থনীতিবিদ আশঙ্কা করছেন যে এই বিপুল পরিমাণ ঋণ মার্কিন ডলারের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি। তৃতীয় কারণটি হল বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর ডলারের ওপর থেকে তাদের নির্ভরশীলতা কমানোর একটি ক্রমবর্ধমান প্রবণতা। রাশিয়া এবং চীনের মতো দেশগুলো ইতিমধ্যেই তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের অংশ কমিয়ে ইউয়ান, ইউরো এবং সোনার পরিমাণ বাড়াতে শুরু করেছে, যা ডি-ডলারাইজেশন বা ডলার মুক্তকরণ নামে পরিচিত। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা এবং ট্রাম্পের অনিশ্চিত নীতি এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে পারে বলে মনে করা হচ্ছে। ডলারের এই দরপতনের একটি বড় ধরনের বৈশ্বিক প্রভাব রয়েছে। যেহেতু বিশ্বের অধিকাংশ আন্তর্জাতিক বাণিজ্য এবং লেনদেন ডলারে সম্পন্ন হয়, তাই ডলারের মানের পতনের অর্থ হল আমদানিকারক দেশগুলোকে এখন একই পরিমাণ পণ্য কেনার জন্য আরও বেশি অর্থ ব্যয় করতে হবে, যা তাদের দেশে মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে দেবে।
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি দুর্বল ডলার তাদের রপ্তানিকে আরও সস্তা এবং আকর্ষণীয় করে তুলতে পারে, যা তাদের বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হতে পারে। কিন্তু সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার জন্য একটি শক্তিশালী এবং অনুমানযোগ্য ডলার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতি প্রমাণ করে যে একজন রাজনৈতিক নেতার বক্তব্য এবং নীতি কিভাবে পুরো বিশ্বের অর্থনৈতিক ভাগ্যকে প্রভাবিত করতে পারে। এই অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবেলায় বিশ্ব নেতাদের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনারা মনে করেন? দর্শক, এই ছিল আমাদের আজকের বিস্তারিত আয়োজন। প্রতিটি খবরই আন্তর্জাতিক অঙ্গনের চলমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করেছি প্রতিটি বিষয়ের গভীরে গিয়ে একটি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এই পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের প্রতিটি লাইক আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের নিরপেক্ষ এবং গভীর বিশ্লেষণমূলক খবর নিয়মিত পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।